প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভগ্ন অর্থনীতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু গত 6 মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকেল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছিল সেটা যে কোনো সময় ফল করত বলেও জানান তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডিজেএফবি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস সচিব। তিনি জানান, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, সাউথ এশিয়া ইলেকট্রিসিটি গ্রিড করার চেষ্টা করছে সরকার। পিয়াকসুন চাচ্ছিলেন স্যামসাং সহ পুরো বড় বড় ইনভেস্টরদেরকে কোরিয়ান ইপিজেটে আনতে। উনি যখন দেখলেন যে তার এই কি জন্য কোরিয়ান ইপিজেটে ইনভেস্টমেন্ট মানে ল্যান্ডের ইস্যুটা সেটেল হয় নাই, করে নাই, ইচ্ছা করে নাই, যাতে তাকে ওই চিটাংয়ের কিছু কিছু এই পতিত স্বৈরাচারের যারা ক্লোজ যারা ছিল বিজনেস, তারা চায় না যে সেই কাজগুলো করুক, ওর হাতে এত বড় ল্যান্ডটা যাক। কিন্তু তখন যদি সে আনতে পারত কোরিয়ান থেকে ইনভেস্টর, হয়তো স্যামসাং যে ইনভেস্টমেন্টটা ভিয়েতনামে করেছে সেই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হতো। 4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। স্থানীয় সময় বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন। এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আগামীকাল বিএনপির বর্ধিত সভা। এতে অংশ নেবে নির্বাহী কমিটির সদস্য ছাড়াও দলের উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকও। প্রায় 4000 নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা থেকে আগামী নির্বাচন, আন্দোলনের প্রস্তুতি সহ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের এলটি হল মাঠে চলছে আয়োজনের নানা প্রস্তুতি। নিয়মিত পরিদর্শন আর তদারকি করছে দলের দায়িত্বশীল নেতারা। এর আগে 2018 সালে জরুরিভাবে নির্বাহী কমিটির সভা হয়েছিল। এই বর্ধিত সভা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের, বিশেষ করে থানা, উপজেলা, পৌরসভা, জেলা পর্যায় থেকে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হবেন। বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করতে পারি এবং মানুষের প্রত্যাশাকে পূরণ করতে পারি, সেই বার্তাটা নিয়ে সবাই যাবেন। গণতন্ত্রের মুক্তির লড়াইয়ে বিএনপি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকলেই আমরা এগিয়ে যাব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্টদের পতনের পর দেশে শান্তি ফিরে আসার কথা থাকলেও জনগণের প্রত্যাশা সত্যিকার অর্থে পূরণ হয়নি। পাড়া মহল্লায় সন্ত্রাসীদের লুটপাটের পাশাপাশি নানা ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, যা কাম্য নয়। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ক্যান্সার আক্রান্ত অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা কি এখনই খুব ভালো আছি? আমরা কি বলতে আমি বলছি যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তো ওইভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো একটু নিঃশ্বাস নিতে পারছি, আমরা হয়তো কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে। হয়তো পুলিশ আমাদেরকে ধরবে না, কিন্তু রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, আপনার এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা হয়েছে, করে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটাও তো মানুষ প্রত্যাশা করেনি। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে সামাজিক শান্তি, স্বস্তি ফিরে আসবে, এটা তো জনগণের প্রত্যাশা। এটি রাজনৈতিক দল শুধু স্বস্তিতে থাকবে বা কিছু মানুষ স্বস্তিতে থাকবে যারা সরকারের সাথে সংশ্লিষ্ট, তারা তো নয়। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশে আর কোনো গডফাদার, মাফিয়া কিংবা ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া হবে না। আগামী দিনে দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে আরেকবার যুব সমাজকে জেগে উঠতে হবে। সকালে পঞ্চগড়ে জামায়াত ইসলামে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত কোনো হুমকি ধামকি ভয় পায় না উল্লেখ করে বলেন, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে তার দল। এ নিয়ে বিস্তারিত রিপোর্টে রয়েছেন আতিকুর রহমান তিতাস। এই সংস্কারের মধ্য দিয়ে আগামী নির্বাচনের পথে বাংলাদেশে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াত ইসলামের জনসভা। এতে অংশ নিতে সকাল থেকেই জেলার 5 উপজেলা ও 3টি পৌরসভা থেকে নেতাকর্মীদের ঢল নামে সমাবেশ স্থলে।
সকাল 9টায় জনসভায় উপস্থিত হন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী। আপনাদেরকে সাথে চাইব দেশ গড়ার কাছে, এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইব আমরা। ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদেরকেই সাথে নিয়ে আমরা গড়ে তুলব। দেশে আর কোনো গডফাদার, মাফিয়া কিংবা ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে আরেকবার যুব সমাজকে জেগে উঠতে হবে। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা জীবন শেষ করা মাত্রই চাকরির সুযোগ ও নারীরা মর্যাদা ও নিরাপত্তার সাথে সমাজের সব ক্ষেত্রে কাজ করতে পারার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জামায়াতের আমির। আমরা ছাত্রছাত্রীদেরকে বলি, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ার শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না। 2022 সালের 28 সেপ্টেম্বর ডাক্তার শফিকুর রহমান পঞ্চগড় সফরে এসেছিলেন। সে সময় করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবিতে নিহত 71 জনের পরিবারকে সহায়তা এবং সমবেদনা জানান তিনি। এরপর 2024 সালের 16 এপ্রিল আবার এসেছিলেন পরিবারগুলোর খোঁজ খবর নিতে। জেল থেকে মুক্তি হয়ে 1.5 মাসের ভিতরে আমার সর্বপ্রথম সফর ছিল পঞ্চগড়ে, এবং সর্বপ্রথম আমি এই ভাই বোনদের সামনে এসে হাজির হয়েছিলাম। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। তোমাদেরকে পরিবারের সদস্য হিসেবে ধারণ করলাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। 22 এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে আদেশ দেন। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম। সাইদুর রহমান আবির আছেন বিস্তারিত রিপোর্টে। আদালতে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী 4টি গ্রাউন্ডে বক্তব্য উপস্থাপন করেন। বলেন, আপিল বিভাগ পূর্বে আজহারের সাজা বহাল রেখে যে রায় দিয়েছেন সেখানে আন্তর্জাতিক আইন মানা হয়নি। যেভাবে আন্তর্জাতিক আইন বাদ দেওয়া হয়েছে তা আপত্তিকর। এছাড়াও মামলার সাক্ষ্য নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেও জানান আইনজীবী। সবকিছু শুনে জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। প্রথম গ্রাউন্ড হচ্ছে যে অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই, এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড, এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ লিভ গ্রাউন্ড হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল, এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রাউন্ড হয়েছে। আদালত লিভ টু আপিলের অনুমতি দিয়ে আগামী 22 এপ্রিল আপিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আসামিকে 2 সপ্তাহের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দিতে বলছেন আপিল বিভাগ। আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে। এই যে 4টা গ্রাউন্ডে লিভ দেওয়া হলো, ওই 4টা গ্রাউন্ডে মূল এপিলটার শুনানি হবে। এটিএম আজহারুল ইসলাম 2012 সালের গ্রেপ্তার হবার সময়ে জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রাজধানী সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবরে চলছে বিশেষ অভিযান। মধ্যরাতে রাজধানীর নভ থিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলা বিশেষ কার্যক্রম পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। আর সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও। এ সময় ডিএমপির কমিশনার জানান, সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। তবে চোর বা ছিনতাইকারী সন্দেহে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি। এদিকে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে এমন মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই সকল এজেন্সি মিলায়ে এটার প্রধান উদ্দেশ্য
ছিনতাইকারীদের দমন করা। আপনারা জানেন এই ছিনতাইকারীরা অধিকাংশই 15 থেকে 20-22 বছরের বয়সের। সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন জায়গায় ব্লক রেড করছে। আজকেও মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোর থেকেই ভারী ব্যাগ এবং অন্যান্য জরুরি সরঞ্জাম নিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে। তবে তাদের দাবি আদায়ের লড়াই বহাল থাকবে। এর আগে মঙ্গলবার রাত 9:30টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন হলের শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশ থেকে শুরু হয়ে আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা হল না ছাড়ার ঘোষণা দেন। মঙ্গলবার দুপুরে কুয়েটের সিন্ডিকেট সভা শেষ হলে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলটি হল মাঠে আছেন সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, বিএনপির বর্ধিত সভা ঘিরে প্রস্তুতি আপনি কেমন দেখছেন সেখানে? আর তাছাড়া নেতাকর্মীদের প্রত্যাশাই বাকি? ফজিয়া, ধন্যবাদ। আসলে প্রস্তুতির যে বিষয়টি রয়েছে খুব স্বাভাবিকভাবেই বিএনপির এই বর্ধিত সভাকে ঘিরে স্বাভাবিকভাবেই যে তাদের প্রত্যাশা, তাদের আনন্দ, তাদের উৎসবের যে পরিণত হওয়া সেটি হওয়াই স্বাভাবিক। আপনি জানেন যে এখানে আজকে বর্ধিত সভা কিন্তু সাধারণ যে নেতাকর্মী তাদের কিন্তু নয়, একদম কেন্দ্রীয় কমিটির থেকে শুরু করে তাদের উপদেষ্টা পরিষদ, তাদের ভাইস চেয়ারম্যান, তাদের নির্বাহী কমিটি যারা যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এখানে যোগ দেবেন। সর্বশেষ কিন্তু তাদের বিশ্লেষকরা মনে করেন যে আগামীকালকের যে বর্ধিত সভা, এই বর্ধিত সভার মাধ্যমেই কিন্তু তারা নির্বাচনী যে মহাযাত্রায়, সেই নির্বাচনী মহাযাত্রায় দলটি আসলে ঢুকে যাবে এবং সেখান থেকে আগামী নির্বাচনকে কেন্দ্র করেই যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো দেয়া হবে। সর্বশেষ আমাদের দর্শকরা আপনারা জানেন যে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে কিন্তু বর্ধিত সভা হয়েছিল লা মেরিডিয়ানে। সেখানে কিন্তু তার কয়েকদিন পরেই তাকে কারাগারে যেতে হয়েছিল। সেখানে কিন্তু তিনি জানিয়েছিলেন যে তার অনুপস্থিতিতে কিভাবে দল চলবে, কিভাবে বিএনপি চলবে, সেই বিষয়টি কিন্তু তিনি বেগম খালেদা জিয়া বলে গিয়েছিলেন এবং দীর্ঘদিন তারা স্বাভাবিক রাজনীতি কিন্তু বিএনপি করতে পারেনি এবং সেই রাজনৈতিক ধারা 5 আগস্টের পরিবর্তনের পরে, পট পরিবর্তনের পরে, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে এই যে বর্ধিত সভা হচ্ছে, এই বর্ধিত সভাটিকায় স্বাভাবিকভাবেই কিন্তু আগামী নির্বাচন, আগামী গণতন্ত্র এইগুলোকে কিন্তু নির্দেশনা দেয়া হবে, এটি বলাই বাহুল্য। এবং সারা দেশের যে নেতাকর্মী এবং বিএনপি প্রেমী, জাতীয়তাবাদী প্রেমিক, তারা কিন্তু এই বর্ধিত সভার দিকে তাকিয়ে আছে। আমরা যতটুকু জানি যে 2018 সালে যারা প্রার্থী হয়েছিল তাদেরও কিন্তু এই বর্ধিত সভায় দাওয়াত দেওয়া হয়েছে। আমি যদি ডান পাশটা একটু দেখি যে নেতাকর্মী যারা আসবেন, নেতারা তাদের জন্য কিন্তু প্রস্তুত এই জায়গায় করা হচ্ছে এবং সর্বদা কিন্তু প্রস্তুতি চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে উৎসুক যারা নেতা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত ছাড়াও কিন্তু কাজ করছেন। এখানে খুব মজবুত করে এই যে জায়গাটিতে অনুষ্ঠান হবে সংসদ ভবনের, সেই জায়গাটি গড়ে তোলা হচ্ছে। গণমাধ্যম কর্মীরা আমরা যেভাবে রয়েছি তেমনি সর্বস্তরের যে সিনিয়র নেতারা। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় ভবনের এলটি হল মাঠে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব সৈকত। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। গাড়িতে অবৈধ হ্যালোজিং লাইট ব্যবহারে সড়কে ঝরছে শত শত তাজা প্রাণ। দিনের আলো কমার সাথে সাথেই সড়কে দাপিয়ে বেড়ানো বিভিন্ন যানবাহনের হেডলাইট জ্বলে ওঠে। একসময় এগুলো নিয়ন আলোর মতো থাকলেও এখন তা রীতিমতো আতঙ্কের রূপ নিয়েছে। বিশেষ করে হ্যালোজেন নামের উজ্জ্বল আলোয় ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রতিনিধি আমির চৌধুরী রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ফেনী জেলা শহর, উপজেলা এবং পৌরসভাগুলোতে প্রতিদিন হাজার হাজার বৈধ ও অবৈধ যানবাহন চলাচল
এ সকল যানবাহনগুলোতে দিনে এবং রাতে চলাচল করে লাখ লাখ মানুষ। সবচাইতে বড় বিপজ্জনক বিষয় হচ্ছে এসব সিএনজি অটোরিকশা চালকদের বেশিরভাগেরই নেই কোনো লাইসেন্স, যার ফলে বেপরোয়া গতি, বিপজ্জনক ম্যানুভারিং, রাতে আপার ডিপারবিহীন অবৈধ হেলোজিন লাইটের ব্যবহার সড়কে সচেতন লাইসেন্সধারী চালকদের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। সামনে একটা গাড়ি আসতেছে, আমরা দেখতেছি না দেখার কারণে আমরা দুর্ঘটনার শিকার হই। পথচারী এবং রাস্তায় যারা ড্রাইভিং করে এদের জন্য খুবই ক্ষতিকারক। সন্ধ্যানামা মাত্রই রাস্তায় শুরু হয় এদের অবৈধ আলোকসজ্জার বেপরোয়া প্রদর্শনী। এতে করে অনেক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, অসংখ্য প্রাণহানি ঘটছে প্রতিনিয়ত। এ নিয়ে বিরক্ত জেলার বাসিন্দারা। খুব বেশি অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, তার কারণ হচ্ছে এই ধরনের ফগ লাইট এবং এলইডি লাইট গুলোর কারণে। যারা বিপরীত থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোর যখন ড্রাইভারের চোখের উপর পড়ে এতে তার দৃষ্টিভ্রম হয় এবং এতে প্রায়শই দুর্ঘটনা ঘটে। পরিসংখ্যান বলছে এসব বেপরোয়া গতির গাড়ি এবং চালকদের কারণে 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত ফেনীর ছাগলনাইয়া শুভপুর সড়কে এবং ফেনীর ফুলগাজী পশুরাম সড়কে প্রাণ হারিয়েছে 41 জন। এদিকে যানবাহনে কেন এই হেলোজিং লাইট ব্যবহার করেন তারা সদুত্তর দিতে পারেননি চালকেরা। কারণ হলো যে অরিজিনাল লাইট গাড়ির সাথে লাইটগুলো আছে, লাইটগুলো পাই না। অরিজিনাল লাইটের দাম বেশি, বগ লাইট ব্যবহার করলে তো 150 টাকা দিয়ে বগ লাইট আনতে হয়। আগের কথা ছিল লাইটগুলোর দাম বেশি আর লাইটগুলো পাওয়া যায় না। গাড়িতে অবৈধ হেলোজিং লাইট এবং অবৈধ সিএনজি চালকদের মামলা দিয়েও কুলকিনারা করতে পারছেন না বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। তার ইচ্ছে মতে বাম্পার সংযোজন করা, লাইট সংযোজন করা, ইচ্ছে মতে গাড়িকে অলঙ্কৃত করা, সেটা করতে পারবে না। সুতরাং বিষয়টা আইনগতভাবে বৈধ নয় এবং আমরা ট্রাফিকের পক্ষ থেকে এই অবৈধ কাজটাকে নিরুৎসাহিত করতেছি এবং চালকদের সচেতন করছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। বৈধ এবং অবৈধ সিএনজি এবং অটোরিকশায় কিভাবে দীর্ঘদিন ধরে অবৈধ হেলোজিং লাইট ব্যবহার করছেন প্রশাসনের কাছে, এমন প্রশ্ন ফেনীর সচেতন নাগরিকদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারে লাগা আগুন ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। সকাল 7:35 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ঢাকা ডিভিশনের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক সালেউদ্দিন। তিনি আরও বলেন, বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট আসলেও কাজ করেছে মাত্র 9টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, জামান টাওয়ারে লাগা আগুনের তীব্রতা কম ছিল, তবে ধোঁয়া বেশি ছিল আর 4 তলা থেকে 10 তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।